নমস্কার। আজকে একটা যে আলোচনাটা করব সেটা একটু আকর্ষণীয় আলোচনা হতে চলেছে। আমাদের যে ফোকাস সেটা থাকবে আপাতত বামপন্থী বা বামপন্থার ওপরে। বিষয়টা হচ্ছে যে আদর্শ এবং বাস্তবের মধ্যে যে চাহিদার সমন্বয় সেটা বামপন্থী দলগুলো কি করতে পারছে? আর মাত্র কয়েক সপ্তাহ পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে এবং বেশিরভাগ মানুষই মনে করেন যে দুটো প্রধান প্রতিপক্ষের সঙ্গে তৃতীয় একটি পক্ষ আছে যাদের মধ্যে নীতি আছে, কিন্তু সংখ্যাটা সেভাবে নেই। কেন নেই সেই ব্যাপারটা একটুখানি ভালো করে বুঝতে হবে। একটা উদাহরণ দিয়ে তারপরে এই আলোচনার মধ্যে প্রকাশ করব, মানে প্রবেশ করব। উদাহরণটা হচ্ছে, দেখুন 1996 সাল চিন্তা করুন। তখন জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হবার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল এবং নীতিগত অবস্থান থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। 2008 সালে মনমোহন সিং সরকার যখন ছিলেন ক্ষমতায়, তখন তার উপর থেকে সমর্থন উইথড্র করে নেওয়া হয় এবং এই দুটো যে ঘটনা ঘটেছে তার ফল বামপন্থীরা কিভাবে কি পেয়েছে না পেয়েছে সেটা তো এখন সাবজেক্ট অফ ডিসকাশন। তো বলে যে এটা হচ্ছে একটা আদর্শ মেনে চলার জন্য এই প্রাইসটুকু দিতে হবে। তাই এখন রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ। ভারতীয় সংবিধানও সেই যত মত তত পথে বিশ্বাস করে এবং এতগুলো রাজনৈতিক দল রেজিস্টার্ড। এবং ডারউইন বলেছেন যে যে সব থেকে ভালো মানিয়ে নিতে পারে সেই ক্ষমতায় থাকে, সরি, বেঁচে থাকে। তাই এটাকে যদি একটুখানি এক্সটেনশনটা এইভাবে করে নেওয়া হয় যে যে সব থেকে ভালোভাবে মানিয়ে নিতে পারবে সে ক্ষমতায় থেকে যাবে, আদর্শের কতটা কি হলো সেটা গৌণ। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য আজকে যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডান দিকে, ডক্টর বিভাস সাহা, ডারহাম ইউনিভার্সিটির ইকোনমিক্সের অধ্যাপক এবং পেশাগত না হলেও তিনি একজন রাজনৈতিক ভাষ্যকার এবং তিনি বিদেশে থাকেন, কিন্তু দেশের সমস্ত ব্যাপারের উপর তার খুঁটিনাটি নজর এবং তিনি রেগুলার লেখালেখি করেন। এর আগেও উনি আমাদের এই চ্যানেলে এসেছেন, এসে তার মূল্যবান যে কথাগুলো দিয়ে আমাদেরকে উপকৃত করেছেন। ওনাকে আগে প্রথমে স্বাগত জানিয়ে তারপর আলোচনাটা শুরু করি। বিভাসবাবু, আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে ডারউইন এবং রামকৃষ্ণ দুটো উদাহরণই দিয়েছি এবং তার সঙ্গে দুটো রাজনৈতিক একটা মানে দুটো এক্সাম্পলে দিয়েছি। আপনার কি মনে হয় আদর্শে টিকে থাকতে গেলে অনেক ক্ষেত্রে, সরি, মানে ক্ষমতায় টিকে থাকতে গেলে আদর্শের সঙ্গে অনেকটা কম্প্রোমাইজ করাটা অতি অবশ্যই প্রয়োজন? আপনি রামকৃষ্ণ এবং ডারউইন দুটো দুই দেশের মানুষের কথা বললেন। তো প্রথমে একটা জিনিস বলি যে আলোচনার জন্যে যারা এই বিষয়টা নিয়ে বেশি চিন্তিত, অর্থাৎ বামপন্থীরা, তাদের মানে আশ্বস্ত করার জন্য বলছি যে এই বামপন্থী রাজনীতি এবং বাম আদর্শ, এই দুটোকে একসঙ্গে মিলিয়ে রাজনীতি করার সমস্যাটা, এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা এখন বলতে গেলে প্রায় পৃথিবীর সর্বত্রই চলছে। মাঝে মধ্যে বামপন্থীরা
এদিকে সেদিকে জিতছে, কিন্তু জেতাটা সহজ নয়, মানে অনেক হিসেব নিকেশ করে তাদের ক্যাম্পেন করতে হচ্ছে। তো এটা একটা উম, আহ, বলা যায় যে গোটা বিশ্বজুড়ে একটা রাজনীতির নতুন মানে ধারা বা ধাঁচ চলছে, যেগুলো আমরা অনেক সময় বলছি আইডেন্টিটি পলিটিক্স, পপুলিস্ট পলিসির পলিটিক্স ইত্যাদি ইত্যাদি। সেটা কিন্তু সব দেশেই কম বেশি এই সমস্যা আছে। এখন এই সমস্যাটার এখন প্রশ্নটা হলো, এই সমস্যাটা কতটা গভীর আমাদের দেশের ক্ষেত্রে এবং কেন হচ্ছে। আপনি 96 সালের উদাহরণ দিলেন, যে ওই জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বা পরে ইউপিএ সরকার থেকে সমর্থন উইথড্র করার। তো এখন আম, এটা একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে অতীতে এইটা কাজ করেছিল, এখন কেন করছে না। তো প্রথম ব্যাপারটা দেখুন, এর একটা সহজ উত্তর আছে। এখন সহজ উত্তরটা একটু সরলীকৃত অবশ্যই, কিন্তু সমস্যাটা হয় তারপর ডিটেলের দিকে, সেখানটায় আমরা যাব। সহজ উত্তর হচ্ছে যে একটা দেখুন, আইডিওলজির কথা যেটা বলছেন, বাম আদর্শ, সেই আদর্শটা তো অনেক দিন ধরে ধীরে ধীরে তৈরি করতে হয়, মানুষকে বিশ্বাস করাতে হয় যে আমি এই আদর্শটা মাথায় রেখে একটা ভবিষ্যৎ রাষ্ট্র বা সমাজ ইত্যাদি তৈরি করব। এরপরে এইটাকে একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, কিন্তু যখন মানে ভোটের সময় আসবে তখন মানুষকে তো কতগুলো পলিসির কথা বলতে হবে, কতগুলো অর্থনৈতিক কর্মসূচির কথা বলতে হবে। তো অতীতে যেভাবে 1980-র দশকে হয়েছিল, 70-এর দশকে আমরা দেখেছি, এমনকি 90-তেও, যে এই আদর্শটার ওপর ভিত্তি করে, আদর্শটা হচ্ছে অনেকটা ধরুন মানে একটা একটা নৌকাকে কোথাও বেঁধে রাখতে গেলে একটা খুঁটি চাই, বা সমুদ্রে একটা বিরাট বয়ার ও সঙ্গে ফেলে সেটাকে অ্যাঙ্কর করে একটা জাহাজ দাঁড়িয়ে থাকে। তো এই আদর্শটা এইরকম খুঁটি বা অ্যাঙ্করের মতো কাজ করে। তারপরে আপনি এই পলিসিগুলোর কথা বলবেন, দুটোর মধ্যে একটা মিল বা সাযুজ্য থাকতে হবে। তো অতীতে দেখুন, বামফ্রন্টের আমলে যে যে বড় কয়েকটা ইস্যু আমরা দেখেছি সাফল্যের কারণ বলে ধরা হয়, একটা আম, ভূমি সংস্কার। তো ভূমি সংস্কার মূলত গ্রামীণ অর্থনীতির একটা উন্নতি এবং তার একটা সামাজিক মঙ্গলের দিকও আছে। আর শিল্পের কথা যদি বলেন, তাহলে সেটা ছিল যে একটা পাবলিক সেক্টরের উপর ভিত্তি করে এক ধরনের শিল্পায়ন হবে, তার থেকে দক্ষ অদক্ষ নানা ধরনের শ্রমিকের চাকরি হবে। তো এই দুটো জিনিস কিন্তু তৎকালীন যুগে কাজ করেছিল। সমস্যাটা যেটা হয়েছে যে ল্যান্ড রিফর্ম তো আর বারবার করা যাবে না, ওটা একবার হয়ে গেছে, ওই ধরনের জিনিস আর করার জায়গা নেই। শিল্পায়নের ক্ষেত্রে পাবলিক সেক্টরের উপর ভিত্তি করে শিল্পায়ন খানিকটা পশ্চিমবঙ্গে করা হয়েছিল, যেমন হলদিয়া হয়েছিল। কিন্তু এ নিয়ে জানেন যে জ্যোতি বসুর বারবার দিল্লিতে দরবার করতেন, মানে ইন্দিরা গান্ধীর সময়ও, পরে রাজীব গান্ধীর সময়ও। বা বা এটা যখন 80-র দশক শেষ হয়ে গেল, এইসব গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন ইত্যাদি শুরু হলো, তখন এই পাবলিক সেক্টরের গুরুত্ব চলে গেল। তো এই কলকারখানা করার ব্যাপারটা আস্তে আস্তে বেসরকারি ক্ষেত্রে চলে গেল। তো এখন ব্যাপার হয় যে লোককে এই যে ন্যারেটিভটা দেয়া, বামপন্থী আদর্শ এবং তার সঙ্গে বামপন্থী অর্থনৈতিক কর্মসূচি, মানুষকে তো রেজাল্ট দেখাতে হবে। তো এই দুটো হাত মিলিয়ে চলা সম্ভব ছিল, কিন্তু পরিবর্তিত যে পরিস্থিতি, যেটা 90-এর দশক থেকে আমরা দেখতে শুরু করলাম, এই দুটোকে মেলানো কিন্তু সহজ হলো না। তো বুদ্ধবাবু এইখানটায় এসে একটা পরিবর্তন করা করেছিলেন। তিনি তার
তার সময়ে আমরা দেখলাম, এবং এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেও বামপন্থী দলগুলি মেনে নিয়েছে, যে যে বামপন্থী রাজনীতি করতে গেলে তোমাকে প্রাইভেট সেক্টরের দিকেও তাকাতে হবে। বিনিয়োগ করবে এই বড় বড় ক্যাপিটালিস্টরা, পুঁজি তাদের হাতেই, তাদেরকে ডেকে আনতে হবে, কিছু উপায় নেই, এটা একটা কম্পিটিশনের ব্যাপার। এবং সেখানে আমরা এই এই ব্রিটেনে দেখেছি যে লেবার পার্টি এককালে যারা প্রচণ্ড ট্রেড ইউনিয়ন ডমিনেটেড ছিল, এখানেও এই টনি ব্লেয়ারের সময় এই ধরনের অনেকগুলো পরিবর্তন হয়। এই পাবলিক সেক্টর, ট্রেড ইউনিয়নের ক্ষমতা এরা কমাতে থাকে। এইগুলো হচ্ছে দলটাকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে একটা মানে পরিবর্তন করাতে হয়। না হলে কিন্তু ওই ইস্যুটা নতুন অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারবেন না, এবং এই খাপ না খাওয়াতে পারলে ভোটার কিন্তু চলে যাবে। এখন মুশকিল হয়, এই পরিবর্তনটা করতে গেলে আদর্শটা থেকে তো আর রাতারাতি বদলানো যায় না। আদর্শ ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন ধরে আপনি এক ধরনের খাবার খেয়ে শরীরকে মানে তৈরি করেছেন, আহ, তার ফলে আপনার শরীরের কতকগুলো বৈশিষ্ট্য হয়েছে গুণগতভাবে। তা সেগুলোকে রাতারাতি বদলানো যায় না, বদলালেও মানুষ তখন বলবে এটা কেন হচ্ছে। তা এইটা বুদ্ধবাবু করার চেষ্টা করেছিলেন, চীনের উদাহরণ দিতেন উনি বারবার, এবং উনি মানুষকে বোঝাতে পেরেছিলেন এটা দরকার আছে। কিন্তু সেখানে যেটা হয় যে বহু বামপন্থী মানুষ সিপিএম এর দলের ভেতরেও এবং সিপিএম এর বাইরেও অসংখ্য বামপন্থী কিন্তু পশ্চিমবঙ্গে চিরকাল আছে। আমরা জানি এরা একসময় নকশাল আন্দোলনের আমরা কথা জানি, তার থেকে বিভিন্ন ছোট ছোট দল, উপদল ইত্যাদি ভেঙে চুরে গেছে, কিন্তু এই আইডিয়াগুলো আছে যে এখানে এই বুদ্ধবাবু এই আদর্শ থেকে সরে যাচ্ছেন। তা আচ্ছা, এইটাকে দেখুন রাজনৈতিকভাবে মোকাবিলা যে করা খুব শক্ত, উনি করে উঠতে পারেননি, এবং বুদ্ধিজীবী ইত্যাদিরা এই মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে তারপর সরকার ফেলে দেয়। তা এই সমস্যাটা কিন্তু এই জায়গায় যে আপনি কি অর্থনৈতিক পলিসি দেবেন আপনার এই আদর্শটার সঙ্গে, এইটা কিন্তু একটা মানে আজকালকার দিনে একটা সমস্যা আছে। আচ্ছা, এখন বিমল ভাই, একটা প্রশ্ন করি। এখানে আমি, হ্যাঁ, একটা একটা প্রশ্ন করে রাখি, তাহলে হয়তো আপনার এই কথাটা বুঝতে একটু হুম, সুবিধা। সেটা হচ্ছে বহুদলীয় ব্যবস্থায় একটা ঠিক, বাম একটা বামপন্থী, আমাদের তো বহুদলীয় ব্যবস্থা, এবং তাতে যে ঠিক, বামপন্থী দলগুলো, হুম, তার যদি একক ক্ষমতায় মানে কবে কিভাবে আসবে সেটা তো জানি না, কিন্তু যদি পারস্পরিক সাহচর্যে যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে তো হুম, আপনার কি মনে হয় না যে কিছুটা পরিমাণে কম্প্রোমাইজ না করলে এই ধরনের মিনিমাম হ্যাঁ, বেনিফিটটুকুও দিয়ে দেওয়া যাবে না, এবং ক্ষমতায় না থেকে আদর্শে ভরপুর থাকা, এটা কি কৌশলগত ব্যর্থতা নয়? আচ্ছা। এইখানে প্রথমত এইখানেই আমি, এটা খুব ভালো প্রশ্ন তুলেছেন। এখানে একটা ব্যাপার আছে, দেখুন, এই যে আদর্শের ব্যাপারটা, এইটা এইটা কিন্তু বামপন্থী অন্যান্য যে দলের কথা বললেন, মানে সিপিএম এর সঙ্গে এই সিপিআইএমএল, লিবারেশন ইত্যাদি ইত্যাদিদের মাঝে মধ্যে তর্কাতর্কি চাপানুতোর চলে, কিন্তু এরা ওই আদর্শগত দিক দিয়ে একটা ছাতার তলায় আছে। এখন ব্যাপারটা হচ্ছে ছাতাটাকে আপনি কত বড় দেখবেন নাকি কত ছোট দেখবেন, সেটা তো আহ, যার যার নিজের ব্যাপার। এবং এই ইলেকশনে তো এই দলগুলো সবাই এক জায়গায় এসেছে, তারা একটা সিট শেয়ারিং করেছে। এখন আদর্শ ব্যাপারটা কিন্তু আহ, খুব একটা সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে ভোটের ব্যাপার, কিন্তু একটা আলাদা সেখানে অঙ্ক আছে। সেই অঙ্কটাকে ভুলে গেলে চলবে না, এবং এই অঙ্কটাকে জটিল করে দিয়েছে স্বভাবতই যে বামেদের যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সেটা বিজেপি এবং তৃণমূল, এই দুটো, এরা কিন্তু ভোটের অঙ্কের খেলাটায় অনেকটা এগিয়ে আছে।
এখন আপনি বলতে পারেন যে এই এই যে অবস্থা থেকে তাহলে বেরোনোর রাস্তা কি, আদর্শটাই তাহলে একমাত্র রাস্তা? আমার আমি সেখানে বলবো দেখুন, এটার একটা সমস্যা আছে। আদর্শ দিক দিয়ে আপনি কি করবেন, মানে আদর্শ ব্যাপারটাকে যত বেশি জোর দেবেন, তত আপনার ফ্লেক্সিবিলিটি কমে যাবে। অর্থাৎ আপনি এই যেটা কম্প্রোমাইজ করার কথা বলছেন, সেই কম্প্রোমাইজ করার ক্ষমতা কমে যাবে। কারণ যেই কম্প্রোমাইজ করতে যাবেন, তখনই বলবে এই আপনি আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন। সুতরাং আদর্শ ব্যাপারটাকে অবশ্যই দরকার, কিন্তু একই সঙ্গে আপনাকে বাস্তববাদী হতে হবে। ভোটার কি চাইছে এবং আমি কি দিতে পারি আমার আদর্শটাকে মোটামুটি বজায় রেখে, এই বার্তাটা কিন্তু বামপন্থীদের দিতে হবে। একটা 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 এইখানেই আরেকটা এটি একটুখানি বলি। চ্যালেঞ্জ, হ্যাঁ। 2004 সালে যখন এই ইউপিএ 1 হলো, কারেক্ট। তখন তখন তো একটা কমন মিনিমাম প্রোগ্রাম হয়েছিল ইলেকশনের আগে। কারেক্ট। মানে কথায় কথা একটা কথার বেসিসে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছিল যে ইলেকশনের পরে কি হতে চলেছে, এবং তারপরে সেবারই সব থেকে ভালো কিন্তু রেজাল্টটা হয়েছিল। পিওরিস্টরা হুম। পিওরিস্টরা আদর্শগতভাবে সেই সেই ব্যাপারটাকে কতটা কি দেখেছেন জানি না, কিন্তু তারাও কিন্তু হুম। দেখেছেন যে হ্যাঁ, এরা এইভাবে বিশাল একটা সাকসেস পেয়েছিল, ইলেকটোরাল সাকসেস। এবং হুম। পরবর্তীকালে একটা কমন মিনিমাম প্রোগ্রাম হলো। এই যে হুম। কমন মিনিমাম প্রোগ্রামে যে যে বেনিফিটগুলো আজকে এখনো পর্যন্ত সবাই এই বেনিফিটগুলোই তো দিয়ে যাচ্ছে, এবং এটা কম বেশি করে বিভিন্নভাবে তারা রাজনৈতিক প্রচারও করছে। এই হুম। জিনিসটা কি তাহলে একবার করে দেওয়ার পর কি হাতছাড়া হয়ে গেছে, যে আর অন্য কোনো কিছু নেই, বা অন্য কোনো দলের সঙ্গেও কি এইভাবে জিনিসটা করা যায় না? আম, সেটা যদি, মানে আপনার প্রশ্নটা হচ্ছে যে সিপিএম এই এই যে কমন মিনিমাম প্রোগ্রাম, এটা দিল্লির কথা বলছেন তো? এটা রাইট। তো হুম, হুম, পশ্চিমবঙ্গের কথা নয়। হুম। কিন্তু তো পশ্চিমবঙ্গে তার এফেক্ট আছে। এফেক্ট আছে। ধরুন 100 দিনের কাজ, এটা এটা অত্যন্ত একটা খুব, মানে খুব ভালো প্রোগ্রাম। কিন্তু ইউপিএ সরকার এবং বামপন্থীরা এর এর এই প্রোগ্রামটাকে ডিজাইন করা, ইমপ্লিমেন্ট করার পিছনে তারা একটা বড় ভূমিকা নিয়েছিল। খুব গুরুত্বপূর্ণ কাজ। আর মুশকিল হচ্ছে যে এর পরে যে বিজেপির উত্থান হয়েছে এবং সর্বভারতীয় রাজনীতিতে এই, মানে হিন্দু মুসলিম ইস্যুটা এত বেশি স্ট্রং একটা রোল প্লে করছে, যে সেখানে এই ধরনের কমন মিনিমাম প্রোগ্রাম জাতীয় জিনিস বা অন্যান্য, এবারে দেখতে হবে আপনাকে অন্যান্য রাজ্যগুলোতে যে স্থানীয় আঞ্চলিক দলগুলো তারা কিভাবে খেলেছে। তো এখানে যেটা, এবং আমি যেহেতু দিল্লির কথায় বেশি যেতে চাইছি না, কারণ সামনে পশ্চিমবঙ্গের ইলেকশন, সমস্যাটা হচ্ছে, এবং এটা পশ্চিমবঙ্গেও আছে, যখন আপনার বড় দল বা যে একবার যদি ভোটারদের মাথায়, এইটা আমরা ভুলে যাচ্ছি যে এই পার্টিরা নানা কথা বলতে পারে, কিন্তু ভোটাররা তো আলটিমেটলি বিচারক। এবং ভোটারদের মধ্যে তারা কি ভাবছে, ভোটারদের মাথায় যদি আপনি এই ধরনের এই আইডেন্টিটি পলিটিক্সের ইস্যু, যেটা বিজেপি হাতিয়ার করে খেলে, অথবা মমতা ব্যানার্জি যেরকম ধরুন ভাতা দিচ্ছে, কিন্তু ভাতাটাকে যেভাবে উনি তাদের সাইকোলজিতে প্লে করছেন, এইভাবে যখন ভোটার ভাবতে শুরু করে, তখন যে সমস্যাটা হয় যে আপনার পলিটিক্সে যারা লেফট পলিটিক্সের কথা বলে, এবং এবং শুধু লেফট না, এমনকি সেন্টার লেফট বা ইভেন সেন্টার, ডেড সেন্টার পার্টি যারা ডেমোক্রেসির কথা বলে বেশি করে, বাট লেফট রাইটের কথা যেতে চায় না, তাদের পক্ষেও খুব মুশকিল হয়ে যায় তাদের মেসেজটা দেয়া। আহ, এটা কিছু করার নেই। এটা এটা একটা খুব, এই এই আইডেন্টিটি পলিটিক্সের একটা খুব পাওয়ারফুল একটা ফোর্স আছে, সব জায়গায় দেখা যাচ্ছে।
এই জন্যে নিজেরা, এই জন্যে এবারে দলের ওপর আমরা কি বলতে পারি, দল ঠিক করছে না, দলের একটা দায়িত্ব আছে এই পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করা। কিন্তু আমি আর একটা কথা এখানে বলবো, যারা ভোটার তাদের কিন্তু ভাবতে হবে যে তাদের কি ভূমিকা আছে। কারণ দল তো এইটা করছে নিজেদের খাওয়ার জন্য নয়, তাদের খাবে ক্ষমতায় থাকলে, যেটা আইনে তাদের পাওয়ার, কে মন্ত্রী হবে, কে কোন গাড়িতে চলবে সেটা তো পাবে, তার বেশি আর কি আছে। যারা জোচুরি করে দুর্নীতি তার কথা আলাদা, কিন্তু আলটিমেটলি তো এটা ভোটারদের নিজেদের স্বার্থে তাদের ভাবা উচিত যে আমরা কি চাই এবং আমরা কোন সরকারকে সেই জন্য বসাবো। একটা কথা বলি, এটা দেখুন, একটা মানে কথা। ভোটটা তো একটা কালেকটিভ ডিসিশন হ্যাঁ, তৈরির একটা সেটাই পদ্ধতি, সেটাই আর তো কিছু নয়। সেটাই বলি। হুম। ধরুন আজ থেকে 3-4 বছর, 4-5 বছর আগে যখন করোনা চলছিল, তখন কারেক্ট। করোনা চলছিল, করোনা হুম করোনা হুম। ভাইরাস। তা তখন তো ধরুন রেড ভলান্টিয়ার্স দেখেছি, পিঠে ঠিক বলেছেন। অক্সিজেনের হ্যাঁ। অক্সিজেনের হুম সিলিন্ডার নিয়ে গেছে, হুম। এবং নিজেদের জীবন বিপন্ন করে ছোট ছোট ছেলেগুলো, অনেক করেছে। ক্ষেত্রে মেয়েরাও গেছে। খুব ভালো কথা বলেছেন এটা। হুম। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন কোথাও বন্যা বা এই ধরনের কোনো বিপত্তি হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ একদম হয়েছে, ঠিক তখনও বলেছেন, গেছে। এখনো তারা করছে কাজ। হ্যাঁ, হুম। কিন্তু এবারে যাদেরকে তারা এই যে একটা সাহায্য বাড়িয়ে দিল, তারা রাইট। কিন্তু তাদেরকে দুহাত ধরে আরো ইয়ে করছে, কি বলে, তাদেরকে কিন্তু আশীর্বাদ করছে, তোমরা এই হও, ওই হও, অমুক হও, তমুক হও। কিন্তু কিন্তু তারপরে ভোট দিচ্ছে না। তারপরের ভোটেই কিন্তু দেখা যাচ্ছে তারা জিরো, মানে তাদের মধ্যেও কোনো একটা জায়গাতে এক্স্যাক্টলি। কিন্তু একটা। এই 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 যে এটা খুব ভালো উদাহরণ দিয়েছেন, এটা আমি আজ সকালেই ভেবেছিলাম। এই জিনিসটা যে মানুষ করছে, যে মানুষকে এবারে কি বলবেন, সে এরা সব বেইমান, এই এই ধরনের কথা বলে তো লাভ নেই। আসলে ভোটের দিনে মানুষ কি ভাবছে, মানে এখানে একটা সাইকোলজি সবসময় কাজ করে। সেটি এই এই মানে বিজেপি, তৃণমূল এই দলগুলো অনেক ভালো বোঝে। তো রেড ভলেন্টিয়ার্সের কথা যেটা বললেন, সেটা আম, সেটা প্রসঙ্গে বলি কিন্তু যে এটা খুব ভালো উদ্যোগ, এটা একটা সমাজের মঙ্গলের জন্য করা উদ্যোগ, এবং এতে যে মেসেজটা তারা মানুষকে দিয়েছে এই সিপিএম এর পক্ষ থেকে, যে আমরা তোমাদের বিপদে আপদে আছি, এবং তারা কিন্তু ওইটাকে পার্টির ঝান্ডা নিয়ে করেনি, কিন্তু সবাই জানে ওরাই করছে। তো এটা এটা একটা মানবিক জিনিস করেছে। কিন্তু যখন ভোট আসছে তখন মানুষ বলছে, এখন মানুষ কেন এটা মনে করছে না, এখানে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে মানুষ মনে করে যে না, ওই রেড ভলেন্টিয়ার্সের এদের ছেলেরা এরা সৎ, এইসব ঠিক আছে, ভালো এগুলো, কিন্তু মমতা ব্যানার্জি আমাকে এই ভাতাটা দিচ্ছে তাই আমি ওকে ভোট দেবো। অথবা সে বিজেপিকে ভোট দিচ্ছে এই ভেবে যে ওরা এই সাম্প্রদায়িক, মানে হিন্দু মুসলিম যে ইস্যুটা আছে তার সঙ্গে সে একমত হয়। এখন আর যে তৃতীয় পক্ষরা রয়েছে, যারা এই দুটোকেই কাউকে ভোট দিতে চায় না, তারা তখন এবার করে কি, অনেকে দেখুন কি হচ্ছে, যে না এরা যথেষ্ট বামপন্থী নয়, এরা আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, এই যে প্রতিকুর রহমানের ঘটনা ইত্যাদিতে নানা জনে নানা কথা বলল, সেইটা দেখে বলল না আমি তখন গিয়ে নোটায় ভোট দেবো। এরকমও করছে। এবং আর একটা জিনিস খুব হয়, সেটা হচ্ছে যে লোকে বলছে হ্যাঁ আমি তো দিতে চাই সিপিএমকে, আমার ফার্স্ট পছন্দ, কিন্তু ভোটটা দিলে নষ্ট হবে কারণ ওদের জেতার ক্ষমতা নেই। তো এইটা এইটা ভেবে তারা দিচ্ছে না। তো এটা একটা ভিসিয়াস সার্কেলের মতো হয়ে যাচ্ছে। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনাকে, আহ, বা শ্রোতাদের বোঝার সুবিধার জন্য। ধরুন আপনি কারো কাছে মাছ কিনতেন, মাছের বাজারে, লোকটিকে আপনি চেনেন, দীর্ঘদিনের পরিচিত, লোকটা মোটামুটি আপনার সঙ্গে কখনো ঠকায়নি, একটা ঠিকঠাক জিনিস দীর্ঘদিন দিয়েছে, কিন্তু আপনি দেখলেন গিয়ে ওর কাছে আর বড় সাইজের মাছ পাওয়া যায় না, ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে। তো আপনি বড় মাছ খেতে চান, তা আপনার ওর কাছ থেকে কেনার ইচ্ছা থাকলেও কি করবেন, আপনি পাশের দোকানে গেলেন, একটি লোকের কাছ থেকে নিলেন,
সে বড় মাছ রাখে। তো এবারে কি হচ্ছে, আপনি তার কাছে কিনতে শুরু করলেন এবং দেখলেন তারপরে যে ওই লোকটি আপনাকে ঠকাচ্ছে মাঝে মাঝে। তো এরপরে আপনি এই অন্য মাছওয়ালার কাছে ফিরে গিয়ে বললেন যে কি হলো, যে আপনি আপনার কাছে তো আপনি রাখছেন না কেন বড় মাছ? তখন সে বলছে আপনাকে, দেখুন আপনারা না কিনলে আমি বড় মাছ কি জন্যে রাখবো, আমার রাখার লোকসান হয়ে যাচ্ছে, আপনারা কিনুন আমি আনবো। আর আপনি বলছেন আপনি রাখছেন না বলে আপনার কাছ থেকে কিনছি না। তো এই যে সমস্যা একটা হয়, এই সমস্যাটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বামপন্থীদের ভোটের মধ্যেও দেখতে পাচ্ছি। এখন এটাকে এটাকে ভাঙা দরকার কোনোভাবে। সেইটার একটাই হলো, ভোটারদের একটা দায়িত্ব আছে গণতন্ত্রে, তাদের ভাবতে হবে তারা কোনটা চায়। হ্যাঁ, এবং সেখানে আমার ভোট নষ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা না ভেবে যেটা তার প্রথম পছন্দের দল তাকেই তার ভোট দেওয়া উচিত। না দিলে কিন্তু বিপদ হবে। আচ্ছা বিভাস, একটা এইটাই একটা প্রশ্ন করি। 140 কোটির দেশে আমি ধরে রাখছি 100 কোটি ভোটার। 100 কোটি ভোটারের মধ্যে আপনি ধরুন একটা যে অ্যাওয়ারনেসের কথা বা যে যুক্তিশীলতার কথা বললেন, সেই যুক্তিশীলতা টেন না, টু আমি তো অ্যাওয়ারনেসের কথা বলছি না। না না, আমার আমি বলছি কথা যে হচ্ছে, যুক্তিশীলতা, আমি বলছি যে হ্যাঁ, যুক্তিশীলতা হ্যাঁ, আপনি মানে চাইছেন, এটা কত পার্সেন্ট? বাকিদের ক্ষেত্রে তো যে চোখের সামনে ভিজিবিলিটি হচ্ছে তাদের কাছে সব থেকে না, বড়। না, একদম, না, একদম আমি এইটাকে আপনাকে কথাটা কাউন্টার করছি। এই যুক্তিটা আপনি যেটা দিচ্ছেন এটা অনেকেই দিয়ে থাকে। আমার বক্তব্য হচ্ছে এই, আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন যাই হন, আপনি একজন ভোটার, আপনার একটি ভোট আছে। আপনি কি দেখবেন? আমি গত 5 বছর ধরে যে সরকারটা এখানে চালিয়ে, যদি বিধানসভার ভোট হয় তাহলে আপনি পশ্চিমবঙ্গের সরকার দেখবেন, লোকসভার ভোট হলে আপনি দিল্লির সরকারকে দেখবেন। এই 5 বছর যে লোকটি, যে সরকার চালিয়েছে যারা, আমি তাদের কাজে সন্তুষ্ট কিনা। আপনি যদি মনে করেন সন্তুষ্ট, আপনি তাকে ভোট দিতে চান, দিন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন না, আমি এদেরকে সন্তুষ্ট নই, তখন আপনার কি হচ্ছে, আপনি অন্য যারা রয়েছে তাদের দিকে তাকালেন, কে কি বলছে, যেটা মনে ধরবে আপনি তাকে দেবেন। এইবারে আপনি যদি ভাবেন ওই আমার প্রতিবেশী, রাস্তার উল্টো দিকের লোক, তারা কাকে ভোট দিচ্ছে, কারণ তার উপর নির্ভর করছে আমার ভোটের দামটা কত হবে, তাহলে তো কোনোদিন এই সমস্যার সমাধান নেই। তো কোটি কোটি মানুষের ভোট, তারা কি ভাবছে না ভাবছে আপনিও জানেন না। তো প্রত্যেকে যদি আমরা এই সহজ একটা রুল ফলো করে চলি, তাহলেই কিন্তু ভোটে দেখবেন যে একটা ডিজায়ার্ড হবে, সরকার পরিবর্তনও হতে থাকবে। কাজ না করলেই সেই সরকারকে মানুষ সরিয়ে দেবে। না কিন্তু ভুলটা এখানে, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত চিন্তা করাটাই গন্ডগোলের, এইটি আমি বলতে চাইছি। পাবলিক মেমোরি ইজ শর্ট। বলে যে গতকাল বা তার পরশুদিন পর্যন্ত তার মেমোরিটা চলে যেতে পারে, 5 বছর আগেকার বা 4 বছর আগে কি 3 বছর আগে কি হয়েছিল ততটা পর্যন্ত। ফলে ইলেকশনের 2-3 মাস আগে বা 4 মাস আগে যে কাজ হয়, মানুষের মধ্যে সেটাই বেশি রেখাপাত করে, এবং দ্যাট ইজ আ স্ট্র্যাটেজি। এবং অনেকেই এই স্ট্র্যাটেজি নেয় এবং তার ফল তারা তোলে। এবং এক্ষেত্রে আপনি ধরুন এই শর্ট মেমোরির যে মানুষজন, তাদেরকে দোষ মানে কিভাবে মানে বা এই সমস্যাটাকে কি করে মানে আপনি বলবেন যে না, ট্যাকেল? ব্যাপারটা কিন্তু অতটা উম, কি বলবো, অতটা সহজ নয়, সরলীকৃত নয় কিন্তু। শর্ট মেমোরি তো সবারই সব কিছুতেই এক অর্থে আছে, কিন্তু দেখুন, গত 5 বছরের একটা সামারি কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে। ভোটার ওই, আমি বললাম বটে যে মাছের বাজারে গেলেন সেই দিন কার কাছে ভালো মাছ আছে দেখে নিলেন, সেটা যেমন সত্যি, তেমনি গত 1 মাস 2 মাস ধরে এর কাছে ওর কাছ থেকে মাছ কেনার অভিজ্ঞতাটা তো আপনার আছে। সেই সামারিটা কিন্তু মানুষ ভোলে না। এখন ব্যাপারটা হলো, এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলে ওই যে বলছি, একজনের জায়গা খুব সংকুচিত হয়ে যায়, এবং তখন সে জায়গাটা ফিরে পাওয়ার জন্য সে যত বেশি আদর্শের দিকে ঝুঁকবে, আদর্শগত শুদ্ধতা যত দেখাতে যাবে, তত তার
এই অর্থ মানে অর্থনৈতিক কর্মসূচি বা ভোটে ভোটে কি পলিসিটা ফলো করবে, সেইটা কিন্তু তার ফ্লেক্সিবিলিটি চলে যায়, অর্থাৎ কম্প্রোমাইজ করার ক্ষমতা কমে যায়, এটা কিন্তু আমরা ভুলে যাই। আবার অন্যদিকে আদর্শটাকে ওপর যদি গুরুত্ব আপনি কমাতে থাকেন, তাহলে দেখুন আপনার ইয়ে করার পলিসির ক্ষেত্রে অনেক রকম চয়েস আপনার থাকে, কিন্তু আপনি তখন ভয় খাবেন যে আমাকে তো আবার অন্য দলগুলোর থেকেও তো আলাদা করতে হবে আমার পলিসিটা। তো এই হিসেব নিকেশটা কিন্তু একটা ক্যালকুলেশনের ব্যাপার, এবং তার সঙ্গে একটা ভোটের অঙ্কও কিন্তু মাথায় রাখতে হবে। এটা যে দলের নেতারা যেরকম হিসেব করে করবেন, তারা সেরকম ফল পাবেন। তো আপনার মতে এইটাই আমার কি, বক্তব্য। আপনার মতে কি এই যে বর্তমান কেন অতীতেও যে বামপন্থী নেতারা কি আহ তা এই ধরনের ফ্লেক্সিবিলিটি দেখিয়েছেন বা দেখাতে পারছেন না কেন? না, আমি তো, হ্যাঁ আপনি যেটা বললেন, দেখুন কতগুলো সিম্পল জিনিস আমার মনে হয়, এটা দূর থেকে দেখে বলছি, এটা যারা করছেন রাজনীতি মাঠে ঘাটে নেমে, তাদের একটা নিজস্ব বোধ আছে। দেখুন, আপনি ভোটের সময় আপনি 34 বছর ধরে কি কাজ করেছেন সেই কথাটা মানুষকে বারবার তো মনে করানোর কোনো দরকার নেই। মানুষের একটা মেমোরি আছে। আপনি বলুন আগামী 5 বছর আপনি কি করতে চান, কেন করতে চান, এবং অন্যদের থেকে কোথায় সেটা আলাদা। এবং যদি আপনি অপোজিশনে থাকেন, একদিক দিয়ে আপনার কাজ কিন্তু একটু সুবিধার, কারণ যিনি পাওয়ারে রয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল, সেই তৃণমূল কি কি কাজ করেছে 5 বছরে, সেই কাজের মধ্যে যে অসংখ্য দুর্নীতির ঘটনা রয়েছে, সবচেয়ে বড় আমি দুটি ঘটনার কথা বলবো যা মানুষ সবসময় মনে রাখছে। এক হচ্ছে এসএসসি চাকরির দুর্নীতি, দুই হচ্ছে আরজি করের অভয়াকাণ্ড। এখনো পর্যন্ত যে ধরুন একটা পলিসি ডকুমেন্ট বা তাদের যে ধরুন চাওয়া পাওয়ার হিসাবে যে পারফরমেন্স অডিট সংক্রান্ত কোনো কাগজে মানে কিছু আপনি কাদের কথা বলছেন, সিপিএম এর ম্যানিফেস্টো জাতীয় কিছু? হ্যাঁ, আমি বলছি যে বাম দলগুলোর কথাই বলছি, তো তাদের তো ধরুন মানে এই ধরনের তো কিছু প্রিপেয়ারনেস তো দেখা যাচ্ছে না, যে ধরুন এখন তো সময় হয়েছে না। না, এখানে ব্যাপার হচ্ছে দেখুন, ম্যানিফেস্টো কেউ পড়ে না। আমি সত্যি কথা বলছি, আমি কোনোদিন পড়ি না। ও যে দলই বলুন, সব দলই ম্যানিফেস্টো তৈরি করে, লোকে ভোট কিন্তু ওসব দিয়ে ডিসাইড করছে না। মানে সত্যি কথা বলছি, ওগুলো ওগুলো করে, একটা করতে হয়, সবাই করে, লিখবে। মোদ্দা কথা হচ্ছে যে আপনি এখানে ভোটের অঙ্কের কথা বলি, যখন আপনি এই প্রসঙ্গটা তুললেন, যেখানে গরিব লোকেদের ভোট তৃণমূলের থেকে ভেঙে আনা খুব শক্ত, কারণ সরকারে থাকার একটা সুবিধা ওরা কিন্তু পাচ্ছে, সেটা হচ্ছে ওরা লোককে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে। সুতরাং গরিবের ভাতা আপনার ওখান থেকে আপনি বলতে পারেন ও 1,500 দিচ্ছে, আমি 3,000 দেবো কি 5,000 দেবো বলতে পারেন, কিন্তু সহজ করে গরিবের ভোট খুব সহজে বদলায় না। এটা একটা জিনিস মেনে রাখা উচিত। সুতরাং বামেদের পক্ষে এই দরিদ্রদের ভোট টানা কিন্তু শক্ত বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। তো এই সব যে এতে কিন্তু পরিস্থিতি একটু আলাদা। হ্যাঁ, and ব্যাপার হচ্ছে আপনি এই সবের মধ্যে কি করে লেফট আদর্শ এবং লেফট পলিসি ন্যারেটিভ দেবেন, সেটা একটা চ্যালেঞ্জ। এটা নেক্সট আরেকটা এপিসোডে এই আলোচনাটা করতে হবে, কারণ আমার হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে। এর মধ্যে হ্যাঁ, বুঝতে পারছি, ধরুন, হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে তো আর সেই আলোচনাতে ঢোকাটা সম্ভব না। আজকে শুধু না, সম্ভব উপক্রমণিকাটা নয়। করে উপক্রমণিকাটা করে রাখলাম। আশা করা যায় যে ঠিক আপনি আছে। আবার আসবেন, এবং আজকে আলোচনাটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু করে আরো একটু এগিয়ে নিয়ে যাবেন, আমাদের সঙ্গে সঙ্গে দর্শকরাও যেন এতে উপকৃত হয়, এই অনুরোধটুকু জানিয়ে আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানটা শেষ করছি। আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ, হ্যাঁ।